তাপের ঘটনাসমূহ ক্লাস 10 এটা একটা চ্যাপ্টার। তো এখানে আমাদের জানতে হবে যে এই তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার থেকে কত মার্কস আছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা থেকে টোটাল 5 মার্কস আছে। বিভাগ কয়ে আছে হচ্ছে একটা এমসিকিউ, বিভাগ ক্ষয়ে আছে একটা ভিএসএকিউ, আর বিভাগ গয়ে কিছু আসে না, আর বিভাগ ঘয়ে আছে একটা 3 মার্কসের লং কোয়েশ্চেন। ঠিক আছে, তো দুটো একটা এমসিকিউ এবং একটা ভিএসকিউ সোজা থাকে, আর 3 মার্কসের কোশ্চেনটাও করা যায়। ঠিক আছে, সাধারণত এখান থেকে কোনো নিউমেরিক্যাল প্রবলেম সাধারণত দেয় না, তবে আমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল প্রবলেমও করে রাখবো। তো তাপীয় প্রসারণ, তাপীয় প্রসারণ ফার্স্টে যে তাপের ঘটনাসমূহ যেটা ফার্স্টে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কি তাপীয় প্রসারণ। তো এই তাপীয় প্রসারণ জানার আগে ফার্স্টে জানা যাক যে তাপ কি। তো আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি তাপের চ্যাপ্টার, যে তাপ হচ্ছে এক প্রকারের শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু গরম হয়ে ওঠে এবং বর্জন করলে সেই বস্তু ঠান্ডা হয়ে ওঠে। ঠিক আছে, তো এই যে তাপ প্রয়োগ, কোনো একটা বস্তুর উপর যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে কি হতে পারে সেই বস্তুটা। তো সেই বস্তুটার দুটো কেস হতে পারে, এক হচ্ছে সেই বস্তুটার অবস্থার পরিবর্তন হতে পারে, অথবা সেই বস্তুটার উষ্ণতার পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তো অবস্থার পরিবর্তন অথবা উষ্ণতার পরিবর্তন। এছাড়াও দেখা যায় যে যদি পদার্থে আমি হিট অ্যাপ্লাই করি বা তাপ প্রয়োগ করি, তাহলে সেই পদার্থটার কিন্তু আকৃতিরও পরিবর্তন ঘটতে পারে। মানে সেই পদার্থটা প্রসারিত হয়ে যেতে পারে অথবা সংকুচিত হয়ে যেতে পারে। তো আমরা ওই তাপ প্রয়োগের ফলে বস্তুর অবস্থার পরিবর্তন বা উষ্ণতার পরিবর্তন ওগুলো নিয়ে না আলোচনা করে আমরা শুধু করবো হচ্ছে এই চ্যাপ্টারটাতে তাপ প্রয়োগে পদার্থের যে আকৃতির পরিবর্তন বা প্রসারণ বা সংকোচন এই সকল জিনিসগুলি নিয়ে। ঠিক আছে, তো ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে তাপীয় প্রসারণটা কি। তো তাপীয় প্রসারণ হচ্ছে প্রায় সব কঠিন তরল গ্যাসীয় পদার্থে তাপ প্রয়োগ করলে প্রসারিত হয় এবং ঠান্ডা করলে সংকুচিত হয়। তাপ প্রয়োগের ফলে পদার্থের যে প্রসারণ হয় তাকে ওই পদার্থের তাপীয় প্রসারণ বলা হয়। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যদি কাঁচের বোতলের মুখে একটা ধাতব ছিপি আটকে যায় তখন অনেক সময় কি করা হয়, যে কাঁচের বোতলটা গরম করা হয়, তাহলে দেখা যায় যে ওই ধাতব ছিপিটা সহজেই খুলে যাচ্ছে। এর কারণটা হচ্ছে না, কাঁচের বোতলের মুখে যে ধাতব ছিপিটা আটকে গিয়েছিল, তো আমরা যদি হিট অ্যাপ্লাই করি তো সেই ধাতব ছিপিটা হিটটাকে গ্রহণ করে একটু গরম হবে। সিমিলারলি কাঁচটাও মানে কাঁচের বোতলটাও হিটটাকে গ্রহণ করে একটু গরম হবে। কিন্তু দেখা যাবে যে ছিপিটা মানে ধাতব ছিপিটা যেহেতু ধাতু, এটা তো যে পরিমাণ প্রসারিত হবে কাঁচটা কিন্তু সেই পরিমাণ প্রসারিত হবে না, এবং তার ফলে সেই ধাতব ছিপিটা কাঁচের বোতলের মুখ থেকে ইজিলি কিন্তু খুলে যাবে। তো এখানে কিন্তু ধাতব ছিপিটা প্রসারিত হলো। তো আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস, যে তাপ প্রয়োগ করে যে সমস্ত পদার্থ প্রসারিত হবে এর কোনো মানে নেই। কিছু কিছু পদার্থ আছে যাদের উপর কিন্তু তাপ প্রয়োগ করলে একটা নির্দিষ্ট উষ্ণতার লিমিটের মধ্যে, মানে নির্দিষ্ট উষ্ণতার সীমার মধ্যে তাদের আয়তনটা কিন্তু সংকুচিত হতে পারে। ঠিক আছে, তো এই যে সংকোচন হচ্ছে তাপ প্রয়োগের ফলে, সংকোচন হয়ে যাচ্ছে, যদিও তাদের উষ্ণতা বাড়ছে কিন্তু প্রসারিত হওয়ার কথা কিন্তু তারা সংকুচিত হয়ে যাচ্ছে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা হচ্ছে আমাদের কি কতগুলো পদার্থে দেখা যায়, যেরকম জল, জার্কোনিয়াম টাংস্টেন আয়োডাইড, সিলভার আয়োডাইড। ঠিক আছে, তো এই সকল পদার্থগুলোতে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এখানে জার্কোনিয়াম টাংস্টেন আয়োডাইড না, জার্কোনিয়াম টাংস্টেন অক্সাইড, জার্কোনিয়াম টাংস্টেন অক্সাইড। ঠিক আছে, তো এই সকল পদার্থগুলোতে কিন্তু আমাদের উষ্ণতার একটা নির্দিষ্ট সীমার মধ্যে তাদের কিন্তু প্রসারিত হওয়ার বদলে তারা সংকুচিত হয়ে যায়। যেরকম জলকে যদি আমি 0°C থেকে 4°C উষ্ণতার মধ্যে যদি আহ, দেখি, তাহলে কিন্তু জলের আয়তনটা হ্রাস পেতে থাকে। এটা ক্লাস 9-এ পড়েছিলাম আমরা, এরকম একটা গ্রাফ ছিল। ঠিক আছে, তো 0° থেকে এটা 0°C, এটা হচ্ছে 4°C, এটা আয়তন। তো 0°C থেকে 4°C মধ্যে ওর আয়তনটা কিন্তু হ্রাস পাচ্ছে, মানে ও প্রসারিত হওয়ার বদলে সংকুচিত হচ্ছে। তাহলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কিন্তু সংকুচিত হচ্ছে, তার মানে তাপ প্রয়োগ হচ্ছে কিন্তু এ সংকুচিত হয়ে যাচ্ছে। সিমিলারলি জার্কোনিয়াম টাংস্টেন অক্সাইড যেটা W2O8 এর ক্ষেত্রে -273°C থেকে 777°C উষ্ণতায় দেখা যাবে এর
প্রসারণের বদলে এ কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। সিমিলারলি সিলভার আয়োডাইড এজিআই এর 80°C থেকে 141°C মধ্যে দেখা যাবে এর কিন্তু সংকোচন হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে উষ্ণতা বৃদ্ধির সাথে পদার্থগুলির প্রসারণের বদলে সংকোচন ঘটছে। তো এই ধরনের হয় ঋণাত্মক তাপীয় প্রসারণ। তো আমাদের 2-3টি কিন্তু মুখস্থ রাখতে হবে উদাহরণ পড়তে পারে। তো ভৌত অবস্থার উপর ভিত্তি করে আমরা জানি কি যে কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিনটি হচ্ছে পদার্থের ভৌত অবস্থা। তো ভৌত অবস্থার উপর ভিত্তি করে তাপীয় প্রসারণ 3 প্রকারের হয়। এক হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, 2 হচ্ছে তরল পদার্থের তাপীয় প্রসারণ, আর 3 হচ্ছে গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ। তো আমরা যেটা ফার্স্টে পড়বো সেটা হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। তো কঠিন পদার্থের আমরা জানি কি নির্দিষ্ট আকার আছে। তো কঠিন পদার্থের যে নির্দিষ্ট আকার আছে মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বা আমরা জানি যে একটা আয়তঘন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। তো ধরে নেওয়া হোক যে কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বর্তমান, এবং এর ফলে তাপ প্রয়োগে যদি করা হয় তাহলে কঠিন পদার্থ সব দিকেই তার প্রসারণ ঘটবে। মানে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কঠিন পদার্থের যে প্রসারণ, সেই প্রসারণকে বলা হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। তো এই যে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ হচ্ছে কেন, মানে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ কেন প্রসারিত হচ্ছে, তো এটার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে কি না, আমরা জানি যে কোনো কঠিন পদার্থ অণু পরমাণু নিয়ে গঠিত হয়। তো এই যে পরমাণু বা অণু কঠিন পদার্থের মধ্যে রয়েছে, যদি একটা ক্রিস্টাল ধরা হয় কেলাস, তো নির্দিষ্ট সজ্জায় কিন্তু পরমাণুগুলি বিন্যস্ত থাকে একটা রেগুলার অ্যারে। সেই রেগুলার অ্যারেতে নিয়মিত সজ্জায় বা নিয়মিত বিন্যাসে এই পরমাণুগুলি সাজানো থাকে, এবং একটা নির্দিষ্ট উষ্ণতায় এই পরমাণুগুলি একটা মিন পজিশনের রেসপেক্টে তারা কিন্তু স্পন্দিত হতে থাকে বা ভাইব্রেট করতে থাকে। তো যখন আমরা উষ্ণতা বৃদ্ধি করি মানে তাপ প্রয়োগ করি, তার ফলে কঠিন পদার্থটির যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হয়, তাহলে সেই পরমাণুগুলির যে ভাইব্রেশনটা সেটা কিন্তু বেড়ে যায়, এবং তারা কিন্তু অনেকটা বেশি জায়গা জুড়ে স্পন্দিত হতে থাকে। তো এই বেশি জায়গা জুড়ে স্পন্দিত হতে থাকে, এরকম প্রতিটি পরমাণুই কিন্তু অনেকটা বেশি জায়গা জুড়ে স্পন্দিত হতে থাকে। তো এর ফলস্বরূপ কি ঘটে, এর ফলস্বরূপ কঠিন পদার্থের কিন্তু তাপীয় প্রসারণ ঘটে। তো কঠিন পদার্থের তাপীয় প্রসারণের বৈশিষ্ট্যটা কি না, কঠিন পদার্থের তাপীয় প্রসারণের বৈশিষ্ট্য হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ ত্রিমাত্রিক। মানে কি, মানে যদি এরকম ধরে নেওয়া হয় দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, তার মানে কঠিন পদার্থের যদি হিট অ্যাপ্লাই করা হয় তাহলে উষ্ণতা বাড়বে, এবং দৈর্ঘ্য বরাবরও কঠিন পদার্থ বৃদ্ধি পাবে, প্রস্থ বরাবরও বৃদ্ধি পাবে, এবং উচ্চতা বরাবর কিন্তু কঠিন পদার্থ বাড়বে বা তাপীয় প্রসারণ ঘটবে। মানে ত্রিমাত্রিক, 3 ডাইমেনশন। একই উষ্ণতা বৃদ্ধিতে কঠিন পদার্থের প্রসারণ কিন্তু মানে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়। মানে হচ্ছে যদি দেখা যায় এটা একটা লোহার দণ্ড মনে করো এটা একটা, আর এটা একটা তামার দণ্ড। তো এই লোহা দণ্ড তামার দণ্ডর আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্যগুলো সেম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম, এবং ডাইমেনশনালি এরা কিন্তু সমান। ডাইমেনশনালি সমান যদি হয়, তো এদের যদি আমি এই লোহার দণ্ডের যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি মনে করো 10°C থেকে 20°C, আর তামার দণ্ডের যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি ওই একই 10°C থেকে 20°C, তো দেখা যাবে যে দুজনকার কিন্তু যে তাপীয় প্রসারণ সেগুলো কিন্তু আলাদা। মানে কি, মানে একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ কিন্তু বিভিন্ন হয়। লাস্ট হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ তার উপাদানের বৈশিষ্ট্য। এটা তো বোঝাই গেল, লোহার দণ্ড নিলে যা হবে প্রসারণ একই উষ্ণতা বৃদ্ধিতে, তামার দণ্ড নিলে কিন্তু তা হবে না, ওই রকম প্রসারণটা হবে না, একটু আলাদা হবে। তাহলে বলা যায় এটা কিন্তু কঠিন পদার্থ তাপীয় প্রসারণ তার উপাদানের বৈশিষ্ট্য। উপাদানের বৈশিষ্ট্য। তো কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কিন্তু 3 প্রকার। যেহেতু কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বর্তমান বা নির্দিষ্ট আকার বর্তমান ধরে নেওয়া হচ্ছে, তাহলে কিন্তু কঠিন পদার্থের তাপীয় প্রসারণও 3 ধরনের হবে। এক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ, 2 হচ্ছে ক্ষেত্র প্রসারণ বা ক্ষেত্রফল প্রসারণ, আর 3 হচ্ছে আয়তন প্রসারণ। কারণ আমরা জানি যে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন তিনটাই প্রেজেন্ট। তাহলে দৈর্ঘ্য প্রসারণও প্রেজেন্ট থাকবে, মানে দৈর্ঘ্য প্রসারিত হবে উষ্ণতা বৃদ্ধির ফলে,
ক্ষেত্রফলও প্রসারিত হবে উষ্ণতা বৃদ্ধির ফলে এবং আয়তনও প্রসারিত হবে উষ্ণতা বৃদ্ধির ফলে। তো এরপরে যেটা আমরা ফার্স্টে করবো সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ। তাপ প্রয়োগে কঠিন পদার্থের একটি নির্দিষ্ট দিকে যে প্রসারণ ঘটে তাকে বলে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ বা রৈখিক প্রসারণ। এটা একটা কঠিন পদার্থ, ঠিক আছে, এটা একটা কঠিন, তার দণ্ড, কঠিনের দণ্ড, কঠিন পদার্থের দণ্ড, ঠিক আছে। সেখানে একটা জিনিস মাথায় রাখবে যে এটার যে লেন্থ, সেই লেন্থটা হচ্ছে L1 এবং এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে আমরা বুঝি এর একটা দণ্ড যদি হয় তাহলে এইটা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এখানে একটা সরু দণ্ড নেওয়া হয়েছে, মানে ধরা হয়েছে দণ্ডটার দৈর্ঘ্যের তুলনায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু অনেক কম, ঠিক আছে, দৈর্ঘ্যটা ডমিনেন্ট, এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কিন্তু কম ধরা হয়েছে। তো এটা হচ্ছে একটা দণ্ড, কঠিন পদার্থের দণ্ড, এবং এটা এখন যে উষ্ণতায় রয়েছে, মানে প্রাথমিক উষ্ণতা ধরা হচ্ছে কি, প্রাথমিক উষ্ণতা T1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর L1টা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য L1 একক, ঠিক আছে। তো এর উপর যদি আমি হিট অ্যাপ্লাই করি, এই দণ্ডের উপর যদি আমি হিট অ্যাপ্লাই করি, তাপ প্রয়োগ করি, তাহলে দণ্ডটা দৈর্ঘ্যে বরাবর প্রসারিত হবে, মানে দণ্ডটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দণ্ডটা প্রসারিত হয়ে যে দৈর্ঘ্যটা এখন হয়েছে সেটা হচ্ছে L2, দৈর্ঘ্যটা প্রসারিত হয়ে এখন যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে L2, এবং যেহেতু হিট অ্যাপ্লাই করা হয়েছে সেহেতু উষ্ণতাটাও বৃদ্ধি পাবে, এবং অন্তিম উষ্ণতা দাঁড়িয়েছে যে এখন T2 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং অন্তিম যে দৈর্ঘ্যটা L2 একক ধরা হলো, ঠিক আছে। তো এখন দৈর্ঘ্য কতটা প্রসারিত হবে, দৈর্ঘ্য যেটা প্রসারিত হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ ছিল L1 হয়ে গেল L2, মানে হয়ে যাবে L2 মাইনাস L1, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। আর উষ্ণতার বৃদ্ধি কত হবে, উষ্ণতার বৃদ্ধি হচ্ছে T2 মাইনাস T1, এখানে L2 গ্রেটার দেন L1 আর T2 গ্রেটার দেন T1, ঠিক আছে। তো এই যে হিট অ্যাপ্লাই করার পর যে দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে এবং দৈর্ঘ্য কতটা প্রসারণ হয়েছে, L2 মাইনাস L1 পরিমাণ দৈর্ঘ্যটা বেড়েছে। তো এই যে দৈর্ঘ্য প্রসারণ, এই দৈর্ঘ্য প্রসারণটা তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে দণ্ডের উপাদান, মানে দণ্ডটা কি দিয়ে তৈরি, লোহার তৈরি না তামার দণ্ড না আরো অন্যান্য যদি হয় তো, ঠিক আছে। তো দণ্ডটার উপাদানের উপর কিন্তু নির্ভরশীল এই দৈর্ঘ্য প্রসারণটা। দুই হচ্ছে দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য, মানে L1, L1 এর উপর নির্ভরশীল। আর তিন হচ্ছে দণ্ডের উষ্ণতা বৃদ্ধি, মানে T2 মাইনাস T1, কি পরিমাণ দণ্ডের উষ্ণতা বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। তো তিনটে জিনিসের উপর কিন্তু এই দৈর্ঘ্য প্রসারণটা ডিপেন্ড করে। তো আমাদের এরপর বের করতে হবে হচ্ছে এই দৈর্ঘ্য প্রসারণ L2 মাইনাস L1, T2 মাইনাস T1, L1 এদের মধ্যে একটা রিলেশন পাবো, তো সেটা বের করতে হবে, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করতে চাইছি, ঠিক আছে। তো দেখা গেছে পরীক্ষা করে পরীক্ষা থেকে দেখা গেছে এই যে দৈর্ঘ্য প্রসারণ L2 মাইনাস L1 এটা প্রপোর্শনাল টু হয় L1 এর সাথে, দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্যের সাথে প্রপোর্শনাল হয় যখন উপাদান এবং উষ্ণতা যে বৃদ্ধিটা T2 মাইনাস T1 এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। আরো দেখা গেছে L2 মাইনাস L1 এটা প্রপোর্শনাল টু হয় T2 মাইনাস T1 এর সাথে, মানে উষ্ণতা বৃদ্ধি এবং উষ্ণতা বৃদ্ধির সাথে দণ্ডের যে দৈর্ঘ্য প্রসারণ সেটা প্রপোর্শনাল যখন L1 এবং উপাদান ধ্রুবক, মানে যখন দণ্ডটার প্রাথমিক দৈর্ঘ্য এবং দণ্ডের উপাদান ধ্রুবক, তখন L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু T2 মাইনাস T1। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি L2 মাইনাস L1 যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী ভ্যারিয়েশন, প্রপোর্শনাল টু হবে এই দুটোর গুণ হয়ে যাবে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী, লিখে দিচ্ছি যৌগিক ভেদের নিয়ম
অনুযায়ী এদের গুণ হয়ে যাবে L1 ইন্টু T2 মাইনাস T1 বা L2 মাইনাস L1 সমান, এখানে প্রপোর্শনালিটি চিহ্ন যদি সরিয়ে একটা সমান চিহ্ন বসাতে হয় তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, সেই কনস্ট্যান্ট হচ্ছে আলফা, এটা আলফা আর এটা প্রপোর্শনাল চিহ্ন, ঠিক আছে, আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1, যেখানে আলফাটা কি, আলফাটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো এখান থেকে আমরা আলফার মানটা বের করতে পারি, আলফা সমান আসছে কি, আলফা সমান আসছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে, আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তো আলফাকে কি বলা হয়, আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটা ডিপেন্ড করে দণ্ডের উপাদানের উপর, মানে লোহার ক্ষেত্রে যেটা হবে আলফা, তামার ক্ষেত্রে কিন্তু, তামার দণ্ডের ক্ষেত্রে কিন্তু আলফা আলাদা হবে, আলফা ডিপেন্ড করছে দণ্ডের উপাদানের উপর, আলফাটা দণ্ডের উপাদানের উপর কিন্তু নির্ভরশীল। তো এরপর যেটা দেখতে হবে যে আলফার আমাদের বের করতে হবে হচ্ছে একক, মাত্রিয় সংকেত, এগুলো বের করতে হবে, ঠিক আছে, তো আলফার একক এবং মাত্রিয় সংকেত বের করানো যাবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, আলফার এটা হচ্ছে রাশিমালা L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তো আলফার একক আমরা রাশিমালা থেকে কিন্তু বের করতে পারি, ঠিক আছে, যে কোনো রাশির একক আমরা সেই রাশিটার যে রাশিমালাটা সেটা থেকে কিন্তু বের করতে পারি। তো আলফার একক হচ্ছে L2 মাইনাস L1 মানে কি দেবে, এটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের বিয়োগফল মানে দৈর্ঘ্য মাইনাস দৈর্ঘ্য, তাহলে এটার এই যে L2 মাইনাস L1 এর একক নিশ্চয়ই দৈর্ঘ্যের এককই হবে, সেন্টিমিটার মাইনাস সেন্টিমিটার মানে সেন্টিমিটারই দেবে, মানে 5 সেন্টিমিটার মাইনাস 3 সেন্টিমিটার মানে 2 সেন্টিমিটার, মানে এককটা হবে সেন্টিমিটার। সিমিলারলি L1 তো দৈর্ঘ্যের একক দেবে, আর T2 মাইনাস T1 মানে উষ্ণতার একক দেবে, এখানে উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এককটা আসছে উষ্ণতার একক ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখা যাবে দৈর্ঘ্যের একক কেটে গেল, পড়ে থাকবে 1 বাই উষ্ণতার একক, মানে আলফার একক হচ্ছে 1 বাই উষ্ণতার একক, মানে সিজিএস এ যেটা আসবে সেটা আসবে 1 বাই সিজিএস এ উষ্ণতার একক, মানে 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটাকে লেখা হয় ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এবং এসআই উষ্ণতার একক কেলভিন, তাহলে 1 বাই কেলভিন আর কেলভিন ইনভার্স, এটা হচ্ছে সিজিএস একক এবং এটা হচ্ছে এসআই একক, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আর কেলভিন ইনভার্স। সিমিলারলি আলফার মাত্রিয় সংকেত এরকম করেই বের করতে পারি, ঠিক আছে, আলফার মাত্রিয় সংকেত হবে L2 মাইনাস L1 তার মাত্রিয় সংকেত ডিভাইডেড বাই L1 এর মাত্রিয় সংকেত ইনটু T2 মাইনাস T1 এর মাত্রিয় সংকেত। L2 মাইনাস L1 তো দেবে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাত্রা ডিভাইডেড বাই L1 মানে দৈর্ঘ্যের মাত্রা, আর T2 মাইনাস T1 মানে উষ্ণতা, তাহলে উষ্ণতার মাত্রা, তো দৈর্ঘ্যের মাত্রা কেটে যাবে, পড়ে থাকবে 1 বাই উষ্ণতার মাত্রা। তো উষ্ণতার মাত্রা আমরা কি জানি, উষ্ণতার মাত্রাকে লেখা হয় থিটা, উষ্ণতার মাত্রা হচ্ছে থিটা, উষ্ণতার মাত্রা হচ্ছে থিটা, তাহলে এখানে আসবে 1 বাই থিটা, আলফার যে মাত্রিয় সংকেত সেটা আসবে 1 বাই থিটা, মানে লিখতে পারা যায় থিটা ইনভার্স, থিটা ইনভার্স। তো অনেক বইয়ে কিন্তু লেখা আছে কে ইনভার্স, কে ইনভার্স হোক বা থিটা ইনভার্স হোক একই জিনিস, থার্ড ব্র্যাকেট দেওয়া থাকবে, এটা হচ্ছে আমাদের আলফার মাত্রিয় সংকেত। তাহলে দেখা গেল আলফা এর একক ও মান উষ্ণতার একক ও মানের উপর নির্ভরশীল, ঠিক আছে। তো দেখা যাবে যে সেলসিয়াস স্কেলে আলফার মান যদি আলফা সি হয় এবং ফারেনহাইট স্কেলে যদি আলফার মান আলফা এফ হয়, তবে আলফা সি এবং আলফা এফ এর মধ্যে সম্পর্ক হবে আলফা সি সমান 9/5 ইন্টু আলফা এফ, আলফা সিটা কিন্তু আলফা এফ এর থেকে বেশি হবে, মানে সেলসিয়াস স্কেলে কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা সি হয়, ফারেনহাইট স্কেলে কিন্তু ওই দণ্ডটার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু মানটা আলাদা হবে, আলফা সি সমান হবে 9/5 ইন্টু আলফা এফ, এবং যদি কেলভিন স্কেলে আলফা এর মান আলফা কে ধরি, তো আলফা সি সমান কিন্তু আলফা কে হবে, মানে সেলসিয়াস স্কেলে বা সেন্টিগ্রেড স্কেলে যেটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেটাই কিন্তু কেলভিন স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। তো আলফার সংজ্ঞা পড়া যাক, আলফার সংজ্ঞা আমরা ওইটার থেকে বের করতে পারি যে রিলেশনটা ছিল,
আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এখানে T2 মাইনাস T1 কে 1 করে দেওয়া হোক আর L1 কেও 1 করে দেওয়া হোক, তাহলে দেখা যাবে L2 মাইনাস L1 সমান হয়ে যাবে কি আলফা, L2 মাইনাস L1 সমান হয়ে যাবে আলফা। তো এখান থেকে আমরা সংজ্ঞাটাকে এরকম করে বলতে পারি যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, মানে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্যে, এই যে একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয়, তাকে এই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো পদার্থের একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। একটা কোশ্চেন আছে যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা 2 × 10⁻⁵ কেলভিন ইনভার্স। দেখতে পাচ্ছ এখানে যে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স মানে সেলসিয়াস স্কেলে এবং কেলভিন স্কেলে আলফা এর মানটা, এটা আলফা সি, এটা আলফা কে, তো আলফা সি এবং আলফা কে কিন্তু সমান হয়ে যাচ্ছে। তো পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স এবং বা 2 × 10⁻⁵ কেলভিন ইনভার্স বলতে কি বোঝায়? বলতে এই বোঝায় যে 1 মিটার দীর্ঘ একটি পিতলের দণ্ডের দৈর্ঘ্য 1 কেলভিন বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচন হবে 2 × 10⁻⁵ মিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন। এরপর করব হচ্ছে কঠিনের ক্ষেত্র প্রসারণ। কঠিনের ক্ষেত্র প্রসারণ কি না, একটা পাতলা কঠিনের পাত নেওয়া হয়েছে, যে পাতটা এটা দেখতে পাচ্ছ, এই পাতটার দৈর্ঘ্য এবং প্রস্থর তুলনায় যেটা বেধ সেটা কিন্তু খুব কম। এই বেধটা দৈর্ঘ্য এবং প্রস্থর তুলনায় কিন্তু খুব কম। যদি সেরকম হয় তাহলে এটাকে একটা পাতলা পাত এরকম ধরে নেওয়া যেতে পারে। তো এই যে পাতলা পাতটাকে যদি আমরা হিট করি তাহলে এই পাতলা পাতটার যে প্রসারণ হবে সেটাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ, কঠিনের ক্ষেত্র প্রসারণ। তো ধরা যাক এটা একটা পাতলা পাত, এটা প্রাথমিক ক্ষেত্রফল S1 এবং প্রাথমিক উষ্ণতা হচ্ছে T1, এবং যদি এর উপর আমি হিট অ্যাপ্লাই করি, তাপ প্রয়োগ করি, তাহলে এই পাতটার ক্ষেত্রফল বেড়ে হবে S2, এটা অন্তিম ক্ষেত্রফল, এবং যেহেতু হিট অ্যাপ্লাই করেছি তার জন্য প্রাথমিক উষ্ণতাটা চেঞ্জ হয়ে যাবে এবং উষ্ণতা বেড়ে হবে T2, এটা হচ্ছে অন্তিম উষ্ণতা। তো ক্ষেত্র প্রসারণ কত হবে, ছিল S1 হয়ে গেল S2, তার ক্ষেত্র প্রসারণ হবে S2 - S1, এবং উষ্ণতার বৃদ্ধি কত হবে, ছিল T1 হয়ে গেছে T2, তাহলে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে T2 - T1। এখানে S2 > S1 এবং T2 > T1। তো এই যে ক্ষেত্র প্রসারণ S2 - S1 এটা ডিপেন্ড করছে হচ্ছে তিনটা জিনিসের উপর। ক্ষেত্র প্রসারণ তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে: পাতটির উপাদান, প্রাথমিক ক্ষেত্রফল মানে S1, এবং উষ্ণতা বৃদ্ধি মানে T2 - T1। তো পরীক্ষা থেকে দেখা যায় যে S2 - S1 মানে ক্ষেত্র প্রসারণ সেটা প্রপোর্শনাল টু হয় প্রাথমিক ক্ষেত্রফল যখন T2 - T1 এবং উপাদান ধ্রুবক থাকে। আবার এই ক্ষেত্রফলের প্রসারণ সেটা প্রপোর্শনাল টু হয় উষ্ণতার বৃদ্ধির উপর যখন S1 এবং উপাদান ধ্রুবক থাকে, প্রাথমিক ক্ষেত্রফল এবং উপাদান ধ্রুবক। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী লিখতে পারি আমি S2 - S1 প্রপোর্শনাল টু এই দুটোর গুণ, এগুলোর গুণ আসছে। প্রপোর্শনালিটি চিহ্ন হাটিয়ে যদি আমি সমান চিহ্ন বসাতে চাই তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, সেই কনস্ট্যান্টটা হচ্ছে বিটা। এই বিটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো বিটা সমান এই সূত্র থেকে আমি লিখতে পারি তাহলে S2 - S1 ডিভাইডেড বাই S1 × T2 - T1। এই বিটাটা হচ্ছে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, এবং এটা হচ্ছে বিটার রাশিমালা। এটা অন্তিম ক্ষেত্রফল, এটা প্রাথমিক ক্ষেত্রফল, এটা প্রাথমিক ক্ষেত্রফল, আর এটা হচ্ছে উষ্ণতার বৃদ্ধি। তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক যদি বের করি, তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতো করে যদি আমি এককটা বের করি, তো একক আসবে সিজিএস এর ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এসআই কেলভিন ইনভার্স, এবং মাত্রীয় সংকেত আসবে থিটা ইনভার্স। আর যদি সেলসিয়াস স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ফারেনহাইট স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং কেলভিন স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেখি, তাদের মধ্যে রিলেশন হবে বিটা সি মানে সেলসিয়াস স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান 9/5 × বিটা এফ, মানে 9/5 × ফারেনহাইট স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আর কেলভিন স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং সেলসিয়াস স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কিন্তু সেম। বিটার সংজ্ঞা আমি এখান থেকে বলতে পারি ইজিলি। বিটার সংজ্ঞা হচ্ছে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, মানে T2 - T1 কে করে দিচ্ছি আমি 1,
প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে, মানে S1 কেও করে দিচ্ছি 1, তাহলে S2 - S1 সমান হয়ে যাবে বিটা। মানে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, একক ক্ষেত্রফলে, ঠিক আছে? একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। এরপর করব কঠিনের আয়তন প্রসারণ। তো কঠিনের আয়তন প্রসারণ কি না, একটা কঠিন পদার্থ আছে, এই একটা কঠিন পদার্থ, যে কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ তিনটাই প্রেজেন্ট, এবং এই কঠিন পদার্থকে যদি আমি হিট করি, এই কঠিন পদার্থ যদি আমি হিট অ্যাপ্লাই করি, তাহলে কঠিন পদার্থটার দৈর্ঘ্য বাড়বে, প্রস্থও বাড়বে এবং বেধও বাড়বে। তার মানে হচ্ছে কঠিন পদার্থটা যে আয়তন ছিল এখন সেই আয়তনটা চেঞ্জ হয়ে গেছে V2। মানে কঠিন পদার্থ যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকার দরুন একটা আয়তন ছিল, প্রাথমিক আয়তন, এবং যেহেতু হিট অ্যাপ্লাই করার পর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই বৃদ্ধি পেয়েছে, তার মানে তার আয়তনটা বৃদ্ধি পেয়েছে, এবং আয়তনটা বৃদ্ধি পেয়ে এখন হয়েছে অন্তিম আয়তন V2। প্রাথমিক আয়তন ছিল V1 এবং হিট অ্যাপ্লাই করার আগে উষ্ণতা ছিল হচ্ছে T1, যেটা প্রাথমিক উষ্ণতা বলছি, এবং হিট অ্যাপ্লাই করার পর আয়তনটা বেড়ে হলো V2 এবং এখন অন্তিম উষ্ণতা হয়ে গেল T2। তো T2 গ্রেটার দেন T1 হবে, T2 গ্রেটার দেন T1 হবে এবং T2 গ্রেটার দেন T1 হবে, দেখে বোঝা যাচ্ছে। তাহলে আয়তন প্রসারণ কত হবে, ছিল V1 হয়ে গেছে V2, তাহলে আয়তন প্রসারণ হবে V2 - V1 এবং উষ্ণতা বৃদ্ধি হবে T2 - T1। তো এই যে আয়তন প্রসারণ, এই কঠিন পদার্থের আয়তন প্রসারণ তিনটি বিষয়ের উপর নির্ভরশীল: পদার্থটির উপাদান, পদার্থটির প্রাথমিক আয়তন এবং উষ্ণতা বৃদ্ধি। তো পরীক্ষা থেকে দেখা যায় যে যে আয়তন প্রসারণ V2 - V1 আয়তন প্রসারণ, এটা ডিপেন্ড করে প্রাথমিক আয়তনের উপর প্রপোর্শনাল টু, যখন T2 - T1 এবং উপাদান ধ্রুবক। V2 - V1 প্রপোর্শনাল টু T2 - T1 যখন V1 এবং উপাদান ধ্রুবক থাকে। যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এইটা প্রপোর্শনাল টু হবে এইটা ইনটু এটার সাথে, তাহলে V2 - V1 সমান প্রপোর্শনালিটি চিহ্ন সরিয়ে যদি একটা সমান চিহ্ন দিতে হয় তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে, সেই কনস্ট্যান্ট হচ্ছে গামা। এই গামাটাই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো এই ইকুয়েশন থেকে গামা সমান পাচ্ছি V2 - V1 ডিভাইডেড বাই V1 ইনটু T2 - T1। তো এইটা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, এবং এখান থেকে আমি আয়তন প্রসারণ গুণাঙ্কের একক আর মাত্রিক সংকেত বের করতে পারি, যেরকম করে প্রিভিয়াস বের করেছি। তো সেই একক আসবে সিজিএস এর ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এসআই আসবে কেলভিন ইনভার্স, মাত্রিক সংকেত আসবে থিটা ইনভার্স এবং বা কেলভিন ইনভার্স, যেটাকে আর কি বলা হয় অন্য অন্য বইয়ে, যে কোনো বইয়ে লেখা থাকে থিটা ইনভার্স এবং অন্য কোনো বইয়ে লেখা থাকে কেলভিন ইনভার্স, দুটো একই জিনিস, ঠিক আছে? তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে আলফা, বিটা এবং গামা তিনটা এই মাত্র পড়লাম, যেগুলো আলফা এবং বিটা, তো এদের সবাইকার একক ও মাত্রা সেম। আলফার মাত্রা, বিটার মাত্রা এবং গামার মাত্রা, এবং আলফার একক, বিটার একক এবং গামার একক, তিনজনকার একক এবং তিনজনকার মাত্রা সংকেত সবাইকার কিন্তু সেম হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি গামার সংজ্ঞা বলতে পারি একই রকম উপায়, না প্রতি একক উষ্ণতায় T2 - T1 কে 1 করে দিচ্ছি, T2 - T1 কে 1 করছি, তাহলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এখানে মাথায় রাখতে হবে একক আয়তনে, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এরপর করবো আলফা, বিটা ও গামার মধ্যে সম্পর্ক। আলফা, বিটা ও গামার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, ঠিক আছে? তো এই সম্পর্কটা কোনো কোনো কোশ্চেনে আলফা, বিটা এবং গামার মধ্যে সম্পর্কটা একটু আলাদা ফর্মেও লেখা থাকে, এইখান থেকে সেই ফর্মটা বের করা যাবে। সেটা হচ্ছে আমি 6 দিয়ে গুণ করছি, তিনটে টার্মকে আমি 6 দিয়ে গুণ করছি, তাহলে এটা আসবে 2 3 এ 6, 3 2 এ 6, তাহলে আসছে 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। এটাও আলফা বিটা গামার মধ্যে রিলেশন, এটাও আলফা বিটা গামার মধ্যে রিলেশন, জাস্ট এটাকে একটু ফর্মটাকে চেঞ্জ করা হয়েছে। তো কোনো কোনো অপশনে এটাও থাকতে পারে, কোনো কোনো অপশনে এটাও থাকতে পারে, ঠিক আছে? যে কোনো একটা থাকলেই হবে।
এগুলো হচ্ছে আলফা বিটা এবং গামার মধ্যে রিলেশন। আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি, অর 6 আলফা ইকুয়ালস টু 3 বিটা সমান 2 গামা। তাহলে দেখতে পেলাম আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি। অতএব আলফা ও বিটা এর মধ্যে সম্পর্ক আমি লিখতে পারি আলফা সমান বিটা বাই টু। এই যে আলফা সমান বিটা বাই টু, বিটা আর গামার মধ্যে সম্পর্ক এটা লিখতে পারি বিটা বাই টু সমান গামা বাই থ্রি। আর আলফা আর গামার মধ্যে সম্পর্ক আলফা সমান গামা বাই থ্রি লিখতে পারি, আলফা সমান গামা বাই থ্রি। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি বিটা সমান কি আসবে, বর্গমূল করলে আসবে 2 আলফা, আর গামা সমান কি আসবে, বর্গমূল করলে গামা সমান আসবে 3 আলফা। ঠিক আছে। তো এখান থেকে আরেকটা কোশ্চেনও দেয়, সেটা হচ্ছে আলফা ইজ টু বিটা ইজ টু গামা সমান কত। এটাকে আমরা ইজিলি বের করতে পারি। আলফার জায়গায় আলফা লিখলাম, ইজ টু বিটার জায়গাতে 2 আলফা লিখছি, আর গামার জায়গাতে 3 আলফা লিখছি। বা আলফা গুলো কেটে যাবে, পড়ে থাকবে 1 ইজ টু 2 ইজ টু 3। তার মানে এটা আসছে আলফা ইজ টু বিটা ইজ টু গামা সমান আলফা ইজ টু বিটা ইজ টু গামা সমান আসবে 1 ইজ টু 2 ইজ টু 3। এটা একটা অ্যান্সার, আলফা ইজ টু বিটা ইজ টু গামা সমান 1 ইজ টু 2 ইজ টু 3। আর আমাদের এরকম প্রবলেমও দিয়ে যেতে পারে যে আলফা আর বিটা তাদের মধ্যে রিলেশন থেকে আমাদের বের করতে হবে। বলে দেওয়া থাকবে আলফা বিটা বের করতে হবে, বা বলে দেওয়া থাকবে বিটা গামা বের করতে হবে, বা বলে দেওয়া থাকবে আলফা গামা বের করতে হবে। মানে যে কোনো একটা বলে দেওয়া থাকবে, অন্য জিনিসগুলো আমাদের বের করতে হবে। মানে হয় আলফা বলে দেওয়া থাকবে, বিটা গামা বের করতে হবে, অথবা অন্যগুলো। ঠিক আছে। তো এগুলো হচ্ছে তাদের রিলেশন। এই রিলেশনটা মুখস্থ রাখলে কিন্তু আমরা যে কোনো নিউমেরিক্যাল প্রবলেমগুলো করতে পারবো। ঠিক আছে।